যে চন্দ্রমল্লিকাগুলো ছোট কাটিং থেকে আর বড় পটে লাগানো পর্যন্ত আপনাদের প্রত্যেককে দেখিয়েছি, আজকে সেই চন্দ্রমল্লিকাগুলোতে আমার বাগানে শোভা পাচ্ছে। ভালো লাগার গাছে সকলকে স্বাগত বন্ধুরা। আশা করি আপনারা ভালো আছেন আর আমিও ভালো আছি। আরও অনেক বেশি ঝাঁকড়া হতো। আমি অক্টোবর মাসের থেকে পুরো অক্টোবর মাসটাই ধরতে গেলে ওদের পিঞ্চিং খাবার কিচ্ছু দিতে পারিনি। রিলেটিভরা অসুস্থ ছিলেন, হসপিটালাইজ ছিলেন, যার দরুন গাছের দিকে আমি দেখতে পারিনি। তারপর থেকে আবার ওদের খাবার পিঞ্চিং সব কিছুই চালু করেছি, কিন্তু ডিসেম্বরের শুরু থেকে ওদেরকে আমি পিঞ্চিং বন্ধ করেছি। তাই ওদের এই পর্যন্ত গ্রোথ আনতে পেরেছি। এবারে আসি যে ফুল ফুটে যাওয়ার পরে চন্দ্রমল্লিকার কি যত্ন আপনারা করবেন, আর কুড়ি আসার আগে কি যত্ন করবেন, কুড়ি এলেই বা কি যত্ন করবেন তার কথা। কুড়ি দেখা দিলেই আপনারা কিন্তু ওদেরকে ব্যালেন্স এনপিকে একটু স্প্রে করবেন। হয়তো ভাবছেন যে রাসায়নিক সার আমি কেন প্রয়োগ করতে বলছি। দেখুন, কিছু কিছু ক্ষেত্রে রাসায়নিক সার কিন্তু প্রয়োগ করতে আমাদের হয়। তার কারণ জৈব সার প্রয়োগ করে আমরা গাছটাকে বড় করছি, ঝাঁকড়া করছি এবং তাদেরকে কুড়ি পর্যন্ত, ফুল ফোটানো পর্যন্ত তাদের পরিচর্যা করছি জৈব সার দিয়ে। এর ফলে মাটি কিন্তু আমাদের কোনো রকমভাবে নষ্ট হচ্ছে না। আর যেহেতু এটা চন্দ্রমল্লিকা গাছ, এই গাছটা কিন্তু সারা বছরই থাকবে, আবার এই গাছ থেকেই কিন্তু কাটিং হবে। তাই তার মাটি যদি নষ্ট হয়ে যায় তখন কিন্তু আমরা আর চন্দ্রমল্লিকা গাছগুলোকে খুব ভালো গ্রোথের বা ভালো জাতের ফুল পাবো না। তাই মাটিতে কোনো রকম সার না দিয়ে চন্দ্রমল্লিকার কুড়ি আসার পরে আপনারা ব্যালেন্স এনপিকে স্প্রে করে দিন আর ওদেরকে খোল জল দেওয়া বন্ধ করে দিন। খোল জল কিন্তু কুড়ি আসার পরে আর দেওয়া যাবে না। এবারে যখন কুড়ি থেকে ফুলগুলো ফুটতে শুরু করলো বা এই যে ফুটে গেছে, এই পরিস্থিতিতে এইবারেও কিন্তু ওদের যে খাবার বন্ধ করে দিলে হবে না, ওদেরকে খাবার দিতে হবে। তাহলে আমরা কি খাবার দেব? হলো ব্যালেন্স এনপিকে 19-19-19 বা 20-20-20 এই ধরনেরই রাসায়নিক সার 1 চামচ নিয়ে 1 লিটার জলে গুলে স্প্রে করব এবং সেটা 7 দিন অন্তর অন্তর স্প্রে করব। একটা জিনিস মনে রাখবেন যে স্প্রেটা কিন্তু আমরা পাতা দেখেই করব। আমরা ওদের গোড়াতেও এই জল ঢালবো না বা ফুলের উপরেও কিন্তু স্প্রে করব না। চন্দ্রমল্লিকার কিন্তু আরেকটা জিনিস লক্ষ্য করতে হবে যে এই সময় একটা শীতকালীন বৃষ্টি হয়, সেই বৃষ্টির সময় ওদেরকে কিন্তু অবশ্যই শেডে তুলে রাখতে হবে। জুন মাস থেকে যে কষ্ট, যে পরিশ্রম আমরা করছি, সেই পরিশ্রম কিন্তু পুরো বৃথা হয়ে যাবে একটা বৃষ্টি পেলে। তাই বৃষ্টি আসার আগে ওদেরকে কিন্তু অবশ্যই শেডে তুলে দিতে হবে। আর এনপিকে স্প্রে করার সময় খেয়াল রাখতে হবে ফুলে যেন না এনপিকে পড়ে। পাতাতে স্প্রে করুন। আর খোল জল এই কারণেই দিতে বারণ করছি, খোলের জল এই সময় দিলে ওদের কালার কিন্তু ফেড হয়ে যায়, আর এনপিকেটা দিলে ওরা কিন্তু আরও গ্লেজি হয়। সেই জন্য এনপিকেটা আমি রেকমেন্ড করব শুধুমাত্র ফুল আসার সময়, কুড়ি থেকে যখন পাপড়িগুলো মেলবে সেই সময়। বাকি
যতদিন পর্যন্ত না কুড়ি আসছে ততদিন পর্যন্ত কিন্তু আমরা জৈব পদ্ধতিতেই গাছগুলোকে করব। দুদিন দেখিয়েছি, আমি থার্ড পটিং দেখিয়েছি, সেই চন্দ্রমল্লিকার আজকের আপডেট দিলাম যে ওরা কিভাবে সুন্দর রঙে আমার বাগানকে সাজিয়ে তুলেছে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে, আর এভাবেই নিজেরাই কাটিং করে আপনারা চন্দ্রমল্লিকা করুন। এক পয়সাও খরচ হবে না, বাড়ির সার, বাড়ির মাটি, বাড়ির জিনিসপত্র দিয়েই করুন, দেখবেন আপনাদের তার আনন্দটাই আলাদা। এবারে যদি বলেন যে আমরা আরও ভ্যারাইটিস কালার নিতে চাই, তখন আপনারা এই সময়ে একটু হেলদি গাছ দেখে কিনে আনুন, সেই গাছগুলোকে বাঁচিয়ে রাখুন পরবর্তী বছরের জন্য, যাতে আপনারা ভ্যারাইটিস কালারের চন্দ্রমল্লিকা পেতে পারেন সেই গাছ থেকে কাটিং করে। তাহলে এক পয়সাও খরচ হলো না বন্ধু, অথচ আমাদের বাগান কিন্তু আলো হয়ে রইল। তো ভিডিওটা আশা করি ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আমার চ্যানেলে যাবেন, গিয়ে দেখবেন, যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব আমি আশা করব। একটা কথা বলে রাখি, চন্দ্রমল্লিকার কিন্তু কুড়ি আসার পরে কোনো রকম ফাঙ্গাসাইড বা পেস্টিসাইড দেওয়া যাবে না, কারণ কীটনাশক দিতে গেলে এর কালার কিন্তু একদমই ফেড হয়ে যাবে। একান্তই যদি দিতে হয় তাহলে নিম তেল স্প্রে করবেন, ক্ষতি হবে আর ফুলের কুড়িও নষ্ট হবে। আমি এটা নিজে করে দেখেছি, জন্য আমি আপনাদেরকে এটা সতর্ক করলাম। আপনারা রসুন জল স্প্রে করুন, এটাতে অনেক বেশি আপনারা লাভবান হবেন। নিম তেল স্প্রে করুন, তাতে করে কীটনাশক আর আলাদা করে লাগবে বলে আমার মনে হয় না।